इसलिए मैं फिर युवा पीढ़ी से हाथ जोड़कर विनती करता हूं। রাহুল গান্ধীর জেনজি প্রদর্শনের সমর্থনে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার মতনই ভারতেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দেয় আমেরিকার এই দালাল সোনাম ওয়াংচুক, যাতে বাংলাদেশের মতন ভারতে একটা রিজিম চেঞ্জ করা যায়। ইন্টারেস্টিংলি ওনার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা লাদাখে হামলা শুরু হয়েছে। অ্যাটাক এতটা মারাত্মক ছিল যেতে কম করেও 4 জন মারা পড়েছে, কয়েকশো মানুষ তো মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি। ওদিকে পুলিশ, ভারতীয় আর্মি প্রত্যেকের ওপর অ্যাটাক হয়েছে, যাতে 30 থেকে 40 জন সিআরপিএফের জওয়ানও মারাত্মকভাবে জখম। কিন্তু এই হামলা কতটা ক্যালকুলেট ছিল দেখ, যেভাবে নেপাল আর বাংলাদেশে সরকার উৎখাত করতে জেনজিকে উস্কে দেওয়া হয়, একই পদ্ধতিতে গত 2 দিন আগেই ওয়াংচুক ঘোষণা দেয় আমাদেরও বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার মতন ময়দানে নামতে হবে। আর স্বাভাবিকভাবে আচমকায় চারিদিক থেকে প্রদর্শনকারীদের জড়ো করে লাদাখে সেম টাইপের একটা অ্যাকশন শুরু হয়। আর এর জন্য অবশ্যই প্রচুর প্ল্যানিং আর ফান্ড বাইরে থেকে এসেছে। এর আওতায় ওরা কী করে, সবার আগে বিজেপির কার্যালয়ে আক্রমণ করে তাকে আগুনে পুড়িয়ে দেয়, যাতে বিরোধী পলিটিক্যাল আইডিওলজির জনগণকে নিজের দিকে টানতে পারে এই বলে যে আমরা আসলে দেশ বিরোধী নয়, আমরা তো শুধুমাত্র বিজেপির বিরোধী। এবং এভাবেই যেই ভিড় বাড়তে থাকে তখন এরা আসল রং দেখায়। ধীরে ধীরে এই মবকে মোবিলাইজ করে লাদাখের হিল কাউন্সিলে আক্রমণ করিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর ওখানে মোতায়েন থাকা ভারতীয় ফোর্স মানে সিআরপিএফের জওয়ানদের ওপর আক্রমণ করে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এবং তারপর লাদাখের যে নির্বাচন কমিশনের অফিস সেখানেও আক্রমণ হয়, এমনকি সমস্ত সরকারি ভবনকেও টার্গেট করে। অর্থাৎ প্যাটার্ন লক্ষ্য করলে একদম সেম বাংলাদেশের মতনই পরিকল্পনা ছিল যে এইভাবে এটা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়বে আর ভারতে একটা রিজিম চেঞ্জ সম্ভব। কিন্তু সেগুড়ে বালি, এখানে ভারতের কোনো রাজ্য থেকে ওরা সমর্থন পায়নি, উল্টে আমেরিকার যে পুরো নেক্সাস সেটা এক্সপোজ হতে এরা এখন ভারতের খপ্পরে পড়ে গেছে। ভারত সরকার একের পর এক এদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে এই ওয়াংচুক তড়িঘড়ি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে আর দাবি করে যে আমি তো গান্ধীর মতবাদে বিশ্বাসী, তাই কীভাবে এই দাঙ্গা হলো সেটা আমি জানি না। আর এখানে এই ভারত বিরোধী পুরো গ্রুপ ফেসে গেছে, কেননা এই প্রদর্শনে বাংলাদেশের মোহাম্মদ ইউনিস থেকে শুরু করে পাকিস্তান, এমনকি আমেরিকার ডিরেক্ট পরিকল্পনা ছিল বা ফান্ডিং ছিল, যাকে এক্সিকিউট করে এই সোনাম ওয়াংচুক। কিন্তু ভারতে এই সমস্ত করা সম্ভব না, তাই এটা সফল হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব কীভাবে আমেরিকার ডিপ স্টেট মোহাম্মদ ইউনিসের মতনই একেও গত 30 বছর ধরে রেডি করছিল ভারতের বিরুদ্ধে। এর সাথে বাংলাদেশের মোহাম্মদ ইউনিস আর পাকিস্তানের সম্পর্ক কী, এবং কিভাবে ভারত সরকার এবার এই ওয়াংচুক আর আমেরিকার ব্যান্ড বাজিয়েছে, সবটাই জানার চেষ্টা করব। পুরো এক্সপোজ করবো এই ডিপ স্টেটের দালালকে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, গোটা ভারতে এই সোনাম ওয়াংচুক অ্যাকচুয়ালি আমির খানের সিনেমা 3 ইডিয়টসের র্যাঞ্চো নামে পরিচিত হলো এটা আসলে একটা মুখোশ। বেসিক্যালি এই ব্যক্তি ডিপ স্টেটের দ্বারা তৈরি একটা প্রোডাক্ট। সোনাম ওয়াংচুক অ্যাকচুয়ালি কোনো গরিব পরিবারের নয়। ওনার ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন যে উনি অ্যাকচুয়ালি কংগ্রেসের নেতার একজন ছেলে, যারা লাদাখকে ডমিনেট করতো একসময়। ওনার বাবা ওয়াং ইয়াল কংগ্রেসের নেতা আর পুরনো জম্মু কাশ্মীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিল। অর্থাৎ ওদের আমলে এই পুরো কাশ্মীরকে ভাঙার আন্দোলন চলতে থাকে। কিন্তু এটা বলে তো সিম্প্যাথি পাওয়া যায়, তাই ওনাকে লঞ্চ করার জন্য আমির খানের 3 ইডিয়টস মুভি বানানো হয়, যেখানে র্যাঞ্চো নামক চরিত্রকে সোনাম ওয়াংচুক বলে প্রোপাগান্ডা করা হয় 2008 থেকে 9 সাল। ব্যাস, তারপর থেকেই বিরাট বড় ইঞ্জিনিয়ার আর ক্লাইমেট অ্যাক্টিভিস্ট নামে পপুলার হয়েছে। অথচ ওটা সম্পূর্ণ মিথ্যা ছিল। ওনার সাথে 3 ইডিয়টসের র্যাঞ্চোর কোনো সম্পর্ক নেই, বরং উনি তো কংগ্রেস নেতার ছেলে, যে একটা বড় ধনী পরিবার থেকে আসে। তো আশা করি এর থেকে ওনার ব্যাকগ্রাউন্ড আর পলিটিক্যাল আইডিওলজি বুঝতে পারলেন। এবারে আসি আসল কথা, যে ডিপ স্টেট কীভাবে এই সোনাম ওয়াংচুককে ভারতের বিরুদ্ধে রেডি করল। তো এর কাজ শুরু হয় 90-এর দশক। ডিপ স্টেট এই ধরনের কাজের জন্য মূলত এনজিও আর বড় বড় অ্যাওয়ার্ড দেয়, যাতে একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়।
এখানেও তাই হয়েছে। ডিপ স্টেটের 3 থেকে 4টে বড় অর্গানাইজেশন, ফোর্ড ফাউন্ডেশন, ড্যান চার্চ এইড, টাটা ট্রাস্ট আর করুণা ট্রাস্টের মাধ্যমে এই ওয়াংচুকের জন্য 1988 সালে ভারতে শেখ মহল নামের এনজিও আর 1995 সালে অপারেশন নিউ হোপ নামের একটা প্রজেক্ট চালু করে। এর উদ্দেশ্য ছিল এদের মাধ্যমে সোনাম বিদেশি টাকা পাবে আর তাকে লোক দেখানো ভালো কাজের নামে একটা নেটওয়ার্ক তৈরি করে। এরপর ময়দানে নামানো হয় আমেরিকার সিআইএর এক এজেন্টকে, যার নাম হলো রেবেকা নরম্যান। 1995 সালে অপারেশন নিউ হোপ চালু করে এবং পরের বছর 96 সালে এই সিআইএ এজেন্ট, যে আমেরিকারই বাসিন্দা, রেবেকা নরম্যানের সাথে ওয়াংচুকের বিয়ে হয়েছে। আর এটা কিন্তু নর্মাল বিষয় ভারতে, যে বিদেশি মহিলার মাধ্যমে ভারতীয় নেতাদের ইনফ্লুয়েন্স করা হয়। ইতিহাসে দুটো খুব বড় ঘটনা ঘটেছে, যার মাধ্যমে একজন বিদেশি মহিলা তো আমাদের দেশ ভাঙতেও সাহায্য করেছিল, আশা করি নাম জানে। যাই হোক, এই যে রেবেকা, এনাকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, স্পেশালি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর ওদের এসআইটি থেকে পড়াশোনা করায় স্কলারশিপ দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে এসআইটি বা স্কুল ফর ইন্টারন্যাশনাল ট্রেনিং, একে ফান্ড করে ফোর্ড ফাউন্ডেশন, জর্জ সোরস ফাউন্ডেশন আর বিল গেটস ফাউন্ডেশন। এবং এখানে মেজরিটি মহিলারা অন্য দেশের প্রভাবশালী ব্যক্তিদের সাথে বিয়ে করে। আর কি আশ্চর্য না, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই মহিলাকে স্পেশালি লেখাপড়া করালো, আর সে বিয়ে করছে কোথায়? ভারতের এক কংগ্রেস নেতার ছেলেকে। যাই হোক, এরপর বিয়ে হতেই ওয়াংচুক আর রেবেকা বিদেশি সহায়তা পেতে শুরু করে। স্পেশালি ডিপ স্টেটের সবচেয়ে বড় পরিবার রকফেলার ফাউন্ডেশন 2002 সালে এদেরকে স্পেশালি ফান্ড দেয় অশোকা ফেলোশিপের নামে, যাতে ওরা ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে পারে। কী চিন্তা আমেরিকার ডিপ স্টেটের ভারতের শিক্ষার জন্য, ভাবা যায়। কিন্তু ইন্টারেস্টিংলি এরপরে আসল খেলা শুরু হয়। একদিক থেকে সোনাম ওয়াংচুক এবং ওনার স্ত্রী একের পর এক এনজিওর সাথে যুক্ত হয় এবং বিদেশ থেকে ফান্ড আসে। ওদিকে সোনাম ওয়াংচুককে ভারতের ডেভেলপমেন্টের জন্য পরিবেশবিদ হিসেবে এবং শিক্ষার অবদানে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। আচ্ছা, এটা মাথায় রাখবে, স্কলারশিপ আর অ্যাওয়ার্ড হলো আমেরিকার গুরুত্বপূর্ণ হাতিয়ার। যত বেশি কেউ অ্যাওয়ার্ড পাবে তার তত ইনফ্লুয়েন্স তৈরি হবে। এমনকি ভারতের বড় বড় জজ, বিউরোক্র্যাটস, এদের ছেলেরা সকলেই আমেরিকায় স্কলারশিপ পায় এবং এরাই কিন্তু ভারতের পলিসি তৈরিতে একটা বড় ভূমিকা রাখে। ফলে আশা করি বুঝতে পারছেন কেন ভারতের জুডিশিয়ারি আর বিউরোক্র্যাটস ভারতের জন্য কাজ করতে চায় না। যাই হোক, এবার উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে 2016 সাল নাগাদ ডিপ স্টেটেরই এক পরিবার রকফেলার ফাউন্ডেশনের তরফ থেকে ফান্ড করা ইন্টারন্যাশনাল ফ্রেম অ্যাম প্যাকার্ড অ্যাওয়ার্ড দেওয়া হয় এই ওয়াংচুক। এর ঠিক পরের বছর মানে 2017 সালে ফোর্ড ফাউন্ডেশনের ফান্ডে চলা টিএন খসু নামক মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তার পরের বছর 2018 সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ আর ফোর্ড ফাউন্ডেশনের ফান্ডে তৈরি রেমস ম্যাক্সেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। অর্থাৎ কতটা মারাত্মক পরিকল্পনা দেখ। 1996-এ সিআইএর এজেন্টের সাথে ওনার বিয়ে হলো, তারপর 8 বছর ধরে বিদেশি ফান্ডের মাধ্যমে এনজিও আর নেটওয়ার্ক তৈরি হলো দেশ। তারপর 2009-এ 3 ইডিয়টস মুভির মাধ্যমে ওনাকে লঞ্চ করা হয় সাধারণ মানুষের সামনে, সেন্টিমেন্ট তৈরি হয়। তারপর 2016 থেকে 18 সালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মাধ্যমে ওনাকে মান্যতা দেওয়া হয় আর জনপ্রিয়তা অর্জন করে। আর শুধু তাই না, এই সময়কালে উনি কিন্তু ভারতের সরকার, স্পেশালি পিএম মোদির বিরুদ্ধে যায়নি, উল্টে উনি সমর্থন দিয়েছিলেন বিভিন্ন কাজ। এতে ওভারঅল ওনার একটা নিউট্রাল ছবি তৈরি হয় ন্যাশনালিস্ট বা দেশপ্রেমিক হিসেবে। অন্যদিকে একই সময়ে আমেরিকার ডিপ স্টেটের ফোর্ড ফাউন্ডেশনের টাকা সোনাম ওয়াংচুক লিড ইন্ডিয়া নামক এনজিওর সাথে যুক্ত হয় এবং লাদাখে ওনার ইনফ্লুয়েন্স বাড়াতে ফোর্ড ফাউন্ডেশনই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর লাদাখ স্টাডিজ চালু করে লাদাখের ডেভেলপমেন্টের নাম। এখন আমার প্রশ্ন হলো যে আমেরিকার ডিপ স্টেটের এই ফাউন্ডেশন লাদাখের ডেভেলপমেন্টে এত আগ্রহ কিসে? যাই হোক, এটা তো গেল ডিপ স্টেটের সাথে ওনার পুরো লিঙ্ক আর নেটওয়ার্ক। এবার 2018 পর্যন্ত যখন উনি প্রপারলি নিজের একটা ফ্যান বেস তৈরি করে ফেলে আর পুরো নেটওয়ার্ক রেডি, তারপরেই ভারতের বিরুদ্ধে গেম শুরু। 2019 সালে কাশ্মীরে 370 ধারা হাঁটানোর বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন এবং এটা পাকিস্তানের জনপ্রিয় মিডিয়া ডন রিপোর্ট করেছিল ভারতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ন্যারেটিভ তৈরির জন্য, যাতে অন্যান্য দেশও ভারতের বিরুদ্ধে আসে। এর পরের বছর 2020 সালে সোনাম ওয়াংচুক পৌঁছে যায় ব্রিটিশ হাই কমিশনারের অফিসে। ওখানে গিয়ে দেখা করে কার সাথে? বাংলাদেশের ভারত বিরোধী নেতা মোহাম্মদ ইউনিসের সাথে।
এটা তার ছবি। যেভাবে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে পুরনো সম্পর্ক, দুটোই ডিপ স্টেটের পাপেট। আর ব্রিটিশ হাই কমিশনারের এই মিটিংয়ের পর 2020 থেকেই এরা দুজন অ্যাক্টিভ হয়। মোহাম্মদ ইউনিস আমেরিকার সাপোর্টে হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি শুরু করে, যা 2024 গিয়ে রিজিম চেঞ্জের রূপ নেয়। আর অন্যদিকে সোনাম ওয়াংচুক ভারতে ফিরে এসে লাদাখে পরিবেশ বাঁচানোর নামে প্রদর্শন শুরু করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওনার তরফ থেকে যেসব ডিমান্ড রাখা হয়েছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসল উদ্দেশ্যটা কী। প্রথম দাবি হলো লাদাখের স্বায়ত্তশাসন চাইছে, যাতে ওরা নিজেদের মতন করে এখানে আইন আর নিয়মকানুন আনবে, স্পেশালি জলবায়ু সংরক্ষণের জন্য, যেটা কোনোভাবে সম্ভব না। কারণ আমরা সকলেই জানি জম্মু কাশ্মীর আর লাদাখ যতক্ষণ কেন্দ্র সরকারের আন্ডারে আছে এবং এটা একটা ইউনিয়ন টেরিটরি থাকবে ততক্ষণ এটা সুরক্ষিত, তা না হলে পুনরায় এটাকে ভেতর থেকে ভাঙার কাজ শুরু হয়। দ্বিতীয় দাবি ভূমি আর সম্পত্তি, যার আওতায় ওরা চাইছে লাদাখের বাইরের কেউ যেন এখানে জমি কিনতে না পায়। এতে করে স্বাভাবিকভাবে এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না, ডেভেলপমেন্ট হবে না, রোড ইনফ্রাস্ট্রাকচার হবে না। এটার ওপর তাহলে চীনের দাবি আরও মজবুত হবে, যেটা এত বছর ছিল আর কি। তৃতীয়ত কেন্দ্র আর রাজ্য সরকারের অনুমতি ছাড়া এরা নিজেদের মতন আইন তৈরি করবে, আর একই দেশে থেকে আলাদা আইনের কী প্রয়োজন। চতুর্থ আর সবচেয়ে বড় ডিমান্ড, যা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় ওয়াংচুকের আসল উদ্দেশ্যকে, এখানে 6th শিডিউল লাগু করতে হবে, যেটা কেবলমাত্র নর্থ ইস্টের জন্য ছিল। এতে করে কী হবে, এখানে স্পেশাল নিয়মের আওতায় কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার হবে না, কোনো ডেভেলপমেন্ট হবে না, জমি আদান প্রদান থেমে যাবে, এরা তাতে বাধা দিতে পারবে। এতে করে আর্মির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার রোড তৈরি হচ্ছে গোটা লাদাখ জুড়ে চীনকে কাউন্টার করার জন্য, তাও তো থেমে যাবে। অর্থাৎ বেসিক্যালি ওরা লাদাখকে এমন অবস্থায় নিয়ে যেতে চাইছে যাতে ভারতের কন্ট্রোল না থাকে আর চীন এখানে অ্যাডভান্টেজ পায়। ফলে যত চীন অ্যাডভান্টেজ পাবে, আমেরিকা তার সুযোগে ভারত আর চীনকে ব্যবহার করবে নিজেদের স্বার্থে, দুই দেশের মধ্যে লড়াই করাবে। আর ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার শর্ত মানতে বাধ্য হয়। এই জন্যই কিন্তু গত বছর থেকে এই ব্যক্তি নাটক শুরু করেছে, ভগবান সীতাকে বাজারে বিক্রির মতো নোংরা মন্তব্য করে এবং অনশনের নামে এবছরে দাঙ্গা লাগিয়ে সরকার ভাঙানোর চেষ্টা করে। আর সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এই দাঙ্গার আগে এই ব্যক্তি পাকিস্তানেও যায়, ওখানে পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ, এমনকি ভারত বিরোধী মিডিয়া দ্য ডনকে ইন্টারভিউও দেয় যে আমাদের দেশে আপনাদের মতন মিডিয়া আছে, কারণ আপনারা দারুণ কাজ করছে। আর এটা কিন্তু সেম মিডিয়া যারা রিপোর্ট করেছিল ওয়াংচুকের 370 ধারা হাঁটানোর বিরুদ্ধে সমর্থন, পুরো ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে। আর এই রকম মিডিয়া ওয়াংচুক ভারতে চাইছে। তো আশা করি বলার প্রয়োজন নেই যে কেন পাকিস্তানের যাত্রা ছিল আর কেন এত প্রশংসা, আর ওই যাত্রা থেকে আসার পরেই ভারতে এই আন্দোলন আর দাঙ্গা করানো হলো। ব্যাস, ভারত সরকারও রেডি ছিল। ইমিডিয়েটলি এই দাঙ্গা শুরুর পর অতিরিক্ত ফোর্স নামিয়ে দাঙ্গা থামার সাথে ওদিকে ওয়াংচুকের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়, যার আওতায় এর এনজিওর বিদেশি অনুদানের যে লাইসেন্স সেটা বাতিল করে দিয়েছে, যাতে কোনো ডিপ স্টেটের টাকা আসতে না পারে। এছাড়াও সিবিআই তদন্ত শুরু হয়েছে ওয়াংচুকের 2 প্রতিষ্ঠান সেকমল আর হিমালয়ান ইনস্টিটিউটের ওপর, যেখানে 2022 থেকে 24 পর্যন্ত প্রচুর অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। এছাড়াও 9টা অতিরিক্ত গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে, যেগুলোর মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা বিদেশে পাচার থেকে শুরু করে 1.5 কোটি টাকা ভারত বিরোধী বিভিন্ন গ্যাং থেকে নেওয়া হয়েছে। এইসব তথ্য চলে এসেছে। এমনকি হিমালয়ান ইনস্টিটিউটের জন্য 135 একর জমি বরাদ্দ করা হয়েছিল, সেটাও বাতিল হয়ে গেছে। উল্টে ভারতে আরব স্প্রিং বা নেপাল আর বাংলাদেশের মতন দাঙ্গার অভিযোগ দায়ের হয়েছে। ফলে পুরো দমে ওয়াংচুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে জুড়ে থাকা সকলের অবস্থা এতটাই মারাত্মক হবে যা কল্পনার বাইরে। নাও আরও করো আমেরিকার দালাল। এখন ওয়াংচুক ভয়ে ভিকটিম কার্ড খেলছে যে আমি তো সকলকে আন্দোলন থামানোর জন্য অনুরোধ করছি, কিন্তু তাতে কোনো লাভ নেই। যা হওয়ার সেটা হয়ে গেছে এবং ওনার টিকিট এখন কনফার্ম।